এবার কিন্তু কিছু আমাদের এই সে চাউল আমদানি করতে যাতে আমাদের এই আমদানি যাতে করতে না হয়। এই যে ধরুন যে এবার কিন্তু ফলন এত ভালো হওয়ার পরেও কিন্তু চাউলের কিন্তু একটু বাজারে একটু চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হওয়া উচিত না। যেহেতু আমাদের কিন্তু ফলন ভালো, আমাদের এবার রিজার্ভ যে আছে, যে যদি আপনারা দুনিয়া দেখতে পারেন গতবারে যে পরিমাণ আমাদের স্টক ছিল ওর থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে, তারপরও জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে। আলুর স্টক দেখেন অনেক বেশি, গতবার থেকে প্রায় ডাবলের মতো স্টক হয়ে গেছে। এগুলি ক্ষেত্রে যদি আপনারা একটু লেখেন তো কৃষকরা কিন্তু খুশি হয়। ওরা যদি ছোট্ট একটু লেখা দেখে যে আপনি ওদের সম্বন্ধে লেখছেন, ওরা খুব খুশি হয়। আর আর আপনারা যদি না লেখেন তো ওরা কিন্তু একটা আনন্দ পায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো অবর সম্বন্ধে লেখেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এটা ভালো, আমাদের এখানে এখানে এইটা এই যে আপনাদের দুর্নীতি হচ্ছে আপনি বলে দেন। আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলেন, যেহেতু আমি প্রায় এখানে 10 মাসের উপরে, বলে আপনি কোনো কিছু করতে পারেন নাই, বলেন যে এই তো কোনো সাকসেস নাই। আমার যদি কোনো ড্রব্যাক থাকে যেন আমি চেষ্টা করতে পারি, কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন, তো আমরা ভুলটা রেকটিফাই করবো। এই রেকটিফাই করার উদ্দেশ্যটা হলো যে দেশে একটা উপকার করা, ভুলটা থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয়। এই ভুলগুলি আপনারা আমাকে ধরাই দিলেন। আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওইটাও আপনি একটু, যেহেতু সবাই কিন্তু একটুখানি কি চায় যে তার ভালো কাজটা একটু প্রতিফলন হোক এবং লোকে বলুক, এটাও কিন্তু চায়, এটাও আপনারা বলবেন। আমার এইটুকু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা বলবেন, পরে আমি একটা জিনিস একটু আপনাকে বলবো। ওই যেমন ধরো আপনাকে পেঁয়াজ, যেমন ধরো যে আমরা এয়ার ফ্লো ব্যবস্থা করছি, গতবারের থেকে দেখছেন এবার পেঁয়াজ কিন্তু অনেক বেশি হয়েছে, বাজারের দরও কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেক কম। আপনি যদি দেখেন গতবারের থেকে সবজির দামও যদি দেখেন অন্যান্য বারের থেকে কিন্তু এবার একটু কম আছে না মার্কেটে। হয়তো আপনারা ওই দেখবেন আমাদের ওই, আপনারা মাইন্ড করেন না যেহেতু ইনফরমাল আলোচনা, এই এবার ওই ওই মুরগির দামটা বেড়ে গেছে, সোনালির দাম বেড়ে গেছে। ওইটা যেটা কমে ওটা কিন্তু খুব সহজে বলতে চান না, এটাও বলেন যে এটার দাম বাড়ছে এটার দাম কমছে, এটা হলে একটু আমাদের সুবিধা হয়। আর এই যে আমরা ধরেন পেঁয়াজের এয়ার ফ্লো একটা ব্যবস্থা করতেছি, 8,000 যেন পেঁয়াজগুলি যেন নষ্ট হয়, প্রায় আমাকে 8,000 টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময়। এই যেহেতু জানেন পেঁয়াজ পচনশীল একটাই, এটা যেন না হয়। প্লাস আপনারা যে আমরা ওই শীতকালে অনেক সময় সবজি অনেক বেশি হয়ে যায়, আর শীতকালীন থেকে গ্রীষ্মকালীন সবজি আসতে প্রায় 1 মাসের মতো একটা পিরিয়ড যায়, এটার কি বলে লিন পিরিয়ড। এই লিন পিরিয়ডটা কিভাবে ব্যবস্থা করে যে আমরা ছোট ছোট প্রায় 100-র মতো কোল্ড স্টোর করে দিতেছি। আপনারা অনেক সময় লেখেন যে ওই জায়গায় কি বলে মূলা গরুরে খাওয়াই ফেলাইতেছে, ওই জায়গায় কফি 2 টাকা দামে বিক্রি হয়। ওই সময় যেন এই জিনিসটা রেখে দিতে পারে, ওই লিন পিরিয়ডে যেন তারা বিক্রি করতে পারে, ওইতে কৃষকও উপকৃত হয়, আবার আমরা যারা ভোক্তা আমরাও কিন্তু উপকৃত হই, যেহেতু আমরা ওই সময় তো সবজিটা পেতে হয়, ওই ব্যবস্থা আমরা কিন্তু করে দিতে চাচ্ছি। প্লাস এই যে এই আলুর বীজ আলু আর আমাদের খাওয়ার জায়গায় আমরা সংরক্ষণ করি, এতে কিন্তু যে টেম্পারেচার একটাই হয়, এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য কিন্তু আলাদা কোল্ড স্টোর আমরা করে দিতে চাচ্ছি। আর প্লাস ওই যে যেটা বলেন যে ওই যে ছোটো ছোটো কোল্ড স্টোর, ওখানে একটা সমস্যা আছে, যেমন ধরেন টমেটো যে টেম্পারেচারে থাকবে ফুলকপি আবার ওই টেম্পারেচারে থাকতে চায় না, কিন্তু একটা কোল্ড স্টোরের ভিতরে এত চেম্বার করা অনেক সময় ডিফিকাল্ট হয়। বাট আমরা এটার উপরে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যেন এই সমস্যাটা না হয়। কারণ যদি সমস্যা কেউ কোনো প্রশ্ন থাকে বলুন। উনি আগে তো বলুন। আমরা দেখেছি যে বড় ধানের মৌসুম মাত্র 2 মাস হলো পার হয়েছে। আমরা বাজারে যখন যাই চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, তারা বলে যে সব ধরনের চালই কিন্তু দাম বেড়েছে। আপনি যেমন বলেছেন যে দাম বেড়েছে, এবং তারা যেমনটা অভিযোগ করেন যে আসলে চাচা মালিক থেকে শুরু করে বড় বড় যারা মোকামে আছে, বাজারের একটা বড় সিন্ডিকেটে তারা প্রত্যেক দিনই আমরা বাজারে গেলে যাই। আপনাদের এই বাজার সিন্ডিকেটের বিষয়টি নজরে আছে কিনা? এটা সব নজরে আছে, বাট আমি যেহেতু কৃষি উপদেষ্টা, আমি কৃষকের সাইডটা দেখতে চাই যে আমি এই যে বাজারের দামটা বেশি কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তারপর আপনার পয়েন্ট আউট করে দেবেন, এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোক, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে যে এই জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে।
আর এই কষ্টটা হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। ভাই একটা প্রশ্ন আমার প্রশ্ন হলো যে আজকে সম্ভবত করোনা কালের পরে আপনারা সরাসরি মিটিং করলেন কর্মকর্তাদের সাথে, এরকম করোনা কালের পরে মানে করোনা তো শুরুই হয়নি না, করোনা 2020 সালে যখন করোনা শুরু হয়েছিল তখন আপনারা এই পিডিদের সাথে মিটিং গুলো মিটিংয়ের সাথে আমরা মিটিং কয়েকদিন আগেও করছি প্রতি মাসে না সেটা করেন ঠিক আছে, মানে সরাসরি এখানে বড় পরিসরে অনলাইনে করছেন আপনারা, আমার এটা ছিল। তো আজকে কৃষির সব প্রকল্প পরিচালক এবং কর্মকর্তারা ছিলেন, তাদের আসলে আপনারা কি ধরনের একটা মেসেজ দিলেন? দুই, যে এই জুনে অধিকাংশ প্রকল্প যদি বলি মনে হয় অর্ধেকের মধ্যে প্রকল্প শেষ হয়ে গেছে, কৃষিটা সামনে কি কি গুরুত্বপূর্ণ প্রকল্প আসছে? এইটার ক্ষেত্রে তাদের যেহেতু জুনের ভিতরে আপনার সত্যি কথা বলতে প্রজেক্ট যেগুলি শেষ হয়ে গেছে তারা কত পার্সেন্ট করতে পারছে এবং এটা কৃষকের কতটুকু কাজে লাগে এগুলি বেশিরভাগ মূল্যায়ন করা হয়েছে। একটা প্রজেক্ট করা হয়েছে, প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনের পর মানে তারা এটা কাজে লাগাবে তাদের কি পরিমাণ কি হচ্ছে এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং ম্যাক্সিমাম দেখা গেছে এই প্রজেক্টগুলি আমাদের একটা ভালো সুফল নিয়ে আসবে। যেমন ধরেন কিছু কিছু গাছে যেমন ধরেন আমরা এখন চেষ্টা করতেছি যে বৃষ্টির পানিটা ধরে রাখা যায় খাল খননগুলি যেহেতু অনেক সময় আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিতে কিন্তু আমার নিচের পানি হয়ে যেতেছে আমাকে এইসব পানিগুলি ধরে প্লাস যে সার ব্যবহারটা আমাদের কিন্তু সারের ব্যবহারটা বেড়ে যাচ্ছে, এই সার ব্যবহারটা যেন কমে। যেমন ধরেন আপনার এখন ইউরিয়া সার আবার আমাদের ডিএপি যেটা ইউজ করি ওই ডিএপির ভিতরে কিন্তু 20% ইউরিয়া সার, কিন্তু আমাদের কৃষকদের বোঝাতে হবে যে আগে যদি তুমি 10 কেজি ইউরিয়া এখন তুমি 8 কেজি দাও, যেহেতু তুমি আর ডিএপি থেকে তুমি 2 কেজি কিন্তু পেয়ে দিতেছ ইউরিয়া, প্লাস এখন আরো আপাতত 10 কেজিরও কিন্তু দরকার পড়ে না। এই জন্য আর প্লাস আমরা একটা হিসেবে অ্যাপও করে দিচ্ছি আপনি খামারে এখানে ওই জমির ওখানে দাঁড়ানোর পরে সে বলতে পারবে এই জমিতে কি ধরনের সার লাগবে। আর হয় কি আমাদের দেশে আরেকটা দিশ আপনাকে আমাদের কিন্তু টপ সয়েলগুলি নষ্ট হয়ে যায়, অনেক সময় উপরগুলি নিয়ে আই যে আমাদের ইট বানানো ইটের ভাটায় আমাদের অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কৃষি জমি কিন্তু অনেক কমে যাচ্ছে। এইগুলি কিভাবে সুরক্ষা করা যায়, যেমন আমাদের রিসার্চ কি করা, কোনো জায়গায় গেলে খালি কনস্ট্রাকশন তো কষ্ট, আমার তো জমি লাগবে, খাদ্য উৎপাদন তো জমি লাগবে, প্লাস রিসার্চের জন্য জমি লাগবে। মানে কনস্ট্রাকশনে আমাদের যেই আছে অল্প জায়গার ভিতরে কনস্ট্রাকশন করে আমরা রিসার্চের জন্য যেন বেশি জায়গা রাখতে পারি এইসব ব্যাপার আমরা এমনি প্রকল্প পরিচালকদের যেহেতু নতুন অর্থ বছরের প্রথম এডিবি মিটিং ছিল, কোনো কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? অতীতে বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ ছিল, কোনো যেটার ভিতরে দুর্নীতির অভিযোগ ছিল ওই দুই একটা আমরা সে কিন্তু দুদকে পাঠিয়ে দিচ্ছি, কাউকে দুর্নীতির জন্য কাউকে ছাড় দেওয়া হবে, দুর্নীতির জন্য ছাড় দেওয়া হবে। যেটা আমি এক দুইটার কথা সবসময় বলি যে আমরা দুর্নীতি ওইরকম লাগাম টেনে ধরতে পারি নাই, প্লাস মাদকও আমরা কিন্তু ওইরকম লাগাম ধরতে পারিনি। এটা যেহেতু অস্বীকার করা তো আমার উপায় নেই, যেটা আমি দুর্নীতি লাগাম ধরতে পারি, বাট চেষ্টা করে যাচ্ছি কতটা কন্ট্রোলে আনা। আমরা এই উপজেলা এমনকি এই পাশে মুন্সিগঞ্জ ওটার মতো আপনার ওটা সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, বাকি যেগুলো আছে প্রায় 200 থেকে 250টা ইনভার্টার সেগুলো অবৈধ, এমনকি আমরা এরকম 250 বা 260টা 260টার মধ্যে ইনভার্টার আছে সেটা অবৈধ। এখানে আসলে কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের মানে তাদের নজর করেই বা তাদের সামনে কিন্তু এই ইনভার্টারগুলো পরিচালিত হচ্ছে, সেটা যে ফসলি জমি যে নষ্ট হচ্ছে সেটা নিয়ে আসলে কোনো ধরনের এখন পর্যন্ত কেউ ব্যবস্থা করে নাই। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার আচ্ছা আমার বাড়ি ছিল, আমি কিন্তু রেগুলার। এবার ওই যে অনেকে আপনি যেটা বলছেন কারেক্টলি বলছেন যে অনেকে পারমিশন ছাড়াই কিন্তু ইটের ভাটা করছে, প্লাস ইটের ভাটার যে ইগুলি আছে কি জানি বলা তার সেগুলি একটা হাইটও কিন্তু দেওয়া, এগুলি কিন্তু অনেকে মানতেছে না, প্লাস এইটা অনেকে না যে হয়তো একটা এই ভাই একটা ভাটা পারমিশন নিছে কিন্তু উনি চিমনিটা নিচে বেয়ে রাখায় ওই ভাইয়ের ধানের জমিটা নষ্ট হচ্ছে। এগুলি কিন্তু কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, এরা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব উনি কিন্তু খুবই একই, উনি কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু সব সমস্যা তো এত বড় সমস্যা 2-1 দিনের মধ্যে তো সমাধান করা যাচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করতে
মাননীয় উপদেষ্টা, আমি আলী হাজির। আমার একটা বিষয় হচ্ছে সম্প্রতি আপনার পঞ্চগড় ভুক্ত অধিদপ্তর একটা প্রেস ব্রিফিং তাদের বাজার মনিটরিং যে বিষয়টা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে তাদের যে প্রাপ্ত তথ্য চালের মূল্য যে বৃদ্ধি, তারা কিছু এখানে উল্লেখ তাদের প্রতিবেদন লেখা আছে। তারা বলতেছে যে আড়তদার থেকে খুচরা পর্যন্ত 3-4 বার হাত বদল হয়, এটা একটা বৃদ্ধির কারণ। আর অকৃষি পেশার যে লোকজন তারাও এখন অতিরিক্ত ধান মজুত করতেছে, এই জন্য যারা কৃষির সাথে যারা জড়িত না, হ্যাঁ এটার কারণে বলছে মূল্য বৃদ্ধি হচ্ছে, ধান যেহেতু সংরক্ষণ করতে চালের বৃদ্ধি হচ্ছে। এই ধরনের আরও অনেকগুলো তারা এখানে মোটামুটি তাদের জেলা যে কমিটি আছে তাদের মাধ্যমে তার প্রতিবেদনগুলো সংগ্রহ করে আমাদেরকে প্রেসিডেন্ট তারা জানে। তো আমার একটা প্রস্তাব হচ্ছে, আপনি জানেন কুষ্টিয়াতে বড় ব্যবসায়ী যেটা রশিদ চাল ব্যবসায়ী বলে, ওনার গুলশানে 1 নম্বরে অনেক বড় বিল্ডিং আছে। অনেকে কিছুদিন আগে জেলে যে কারণে আবার উনিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে সবাই বলে যে উনি একমাত্র সিন্ডিকেটের মূল হোতা এবং উনি চালের বাজার বাংলাদেশে নিয়ন্ত্রণ করে, উনি চাল ব্যবসা বাণিজ্য সমিতির সভাপতি। এটা সবাই জানে, কিন্তু জানার পরও আপনারা আসলে অনেক বড় বড় লোকদেরকে ধরতেছে, কিন্তু ওনাদেরকে আসলে ধরার পরও ছেড়ে দেওয়ার কারণ নেই। তো আপনি যেটা বলে অনেক বড় বড় লোকদের ধরতেছি, ওনারও ওই নেই, বাট আপনার থেকে নামটা আমি জানলাম। যদি এইটা আবার কৃষি মন্ত্রণালয়ের সাথে না, বাট যারা মানে উনি কেন ধরা হইলো এবং কেন ছাড়া পেল, মানে মেনলি ছাড়াটা পেলো কেন অবৈধ কাজ করে, এটার ক্ষেত্রে আমি দেখবো। আমি ওই খাদ্য উপদেষ্টাটা আছে তাকে আমি অবশ্যই দুটো বিষয়, একটা হচ্ছে কি মুরাদনগরের ঘটনা আপনারা অবশ্যই জানেন এবং ধোলায়ও একই এটা প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনি ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমরা একজনের জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে। এখানে দেখেন আমি সেই সময় আইনটা আপনারা পড়ে শুনে দিতে পারেন। এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনে হয়তো আপনাদের সবাইকে ক্লিয়ার একটু মনোযোগ দেওয়া শুরু। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এটা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিচারপতিবৃন্দ, সরকারি গেজেটের বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ ও চতুর্থ গ্রেডভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চলমান জাতীয় দলের শুটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাবিত হবে। তারপরে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রিয়া, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি। এদের কিন্তু ওই তিন থাকবে না। আর একটু শেষ করি, ওটা বলবে উপরোধ 32(1) এর ক খ গ জবরিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকবে না। আপনারা আমার এই 2টা প্রশ্নই করছিলেন, এই 2টা প্রশ্নে আমি উত্তর দিয়ে দিলাম। আপনারা যদি কেউ ফটোকপি করে নিতে চান নিতে পারেন। মাননীয় উপদেষ্টা, এই প্রশ্নে আপনি যেহেতু অস্ত্র প্রসঙ্গে একটা কথা বললেন, কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠানের বাইরে আপনি যেহেতু আমি ছবি আছে স্যার আমাদের, আমি প্রশ্নটা আমার ওই জায়গাটাতে, আপনি যেহেতু কৃষি বিষয় আপনি যেহেতু অস্ত্রের বিষয়ে কথা বললেন, আমার কথা হচ্ছে যে আমাদের মাননীয় উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার সময় যে কোনো বৈধ অস্ত্র নিকটবর্তী থানায় জমা দেওয়া